আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম লার্নিং পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাল্লাহ। আবারও চলে আসলাম একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী সম্পর্কিত সাধারণ জ্ঞান শেখানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে। শিক্ষার্থী বন্ধুরা সবাই স্ক্রিনে দিকে ফলো করো। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। তো মুক্তিবাহিনী গঠিত হয় 1971 সালের 11 জুলাই। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। প্রশ্ন হতে পারে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? তোমরা লিখবে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এরপর মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? এটা হলো 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। একটা হলো কে ফোর্স, একটা হলো এস ফোর্স, আর একটা হলো জেড ফোর্স। তাহলে কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স। এরপর কে ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, এস ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, আর জেড ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে কিন্তু 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এটা তোমরা সবাই জানো। তো প্রশ্ন হতে পারে যে মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর হবে 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ ছিল 1 নম্বর সেক্টরের অধীন। তার মানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম কিন্তু 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালীর অংশ ছিল 2 নম্বর সেক্টরের অধীন। ঢাকা কিন্তু 2 নম্বর সেক্টরের অধীনে ছিল, আবার 3 নম্বর সেক্টরের অধীনেও ছিল। যাই হোক, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং কেরানীগঞ্জের অংশবিশেষ ছিল 3 নম্বর সেক্টরের অধীন। উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল ছিল 4 নম্বর সেক্টরের অধীন। মুক্তিযুদ্ধের সময় সিলেট ছিল 5 নম্বর সেক্টরের অধীন। এরপর মুক্তিযুদ্ধের সময় রংপুর, দিনাজপুর ছিল 6 নম্বর সেক্টরের অধীন। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর জেলার অংশ ছিল 7 নম্বর সেক্টরের অধীন। আমাদের পাবনা জেলা, সুতরাং এটা ছিল 7 নম্বর সেক্টরের অধীন। যারা বগুড়া রয়েছে, বগুড়ার নম্বর ছিল 7 নম্বর, দিনাজপুরও 7 নম্বর সেক্টর ছিল, রংপুর, দিনাজপুর 6 ও 7। যাই হোক, এরপর কুষ্টিয়া ও খুলনা জেলা ছিল 8 নম্বর সেক্টরের অধীন। বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশ বিশেষ ছিল 9 নম্বর সেক্টরের অধীন। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, কোনো আঞ্চলিক সীমানা ছিল না, নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত ছিল 10 নম্বর সেক্টর। এই যে 10 নম্বর সেক্টরে কোনো আঞ্চলিক সীমানা ছিল না, এটা হচ্ছে নৌবাহিনী কমান্ডো দ্বারা এই 10 নম্বর সেক্টর গঠিত ছিল। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ ছিল 11 নম্বর সেক্টরের অধীন। তার মানে যারা টাঙ্গাইলের, তারা কিন্তু 11 নম্বর সেক্টরের অধীন। ময়মনসিংহ 11 নম্বর সেক্টরের অধীনে ছিল। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল মুক্তি ফৌজ, আর 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল মুক্তি ফৌজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।